মাত্র 2টো বুলেট আর তা থেকেই শুরু হয়ে গেল একটা বিশ্বযুদ্ধ। কিভাবে সম্ভব? আজ আমরা ঠিক এই গল্পটাই শুনব। দেখব কিভাবে সামান্য একটা হত্যাকাণ্ড পুরো দুনিয়াকে এমন এক ভয়াবহ ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। ভাবুন তো একবার, ১৯১৪ সাল। দুনিয়া শাসন করছে চারটে বিশাল সাম্রাজ্য: জার্মান, অস্ট্রো হাঙ্গেরিয়ান, অটোমান আর রাশিয়ান। আর ঠিক ৫টা বছর পর ১৯১৯ সাল নাগাদ তাদের একটাও আর নেই, সব শেষ। কি এমন ঘটল যে এতগুলো পরাশক্তি এভাবে ইতিহাসের পাতা থেকে উধাও হয়ে গেল? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো এই গল্পের শুরুটা কিন্তু বেশ অদ্ভুত। আপাত দৃষ্টিতে তখন ছিল এক দারুণ শান্তিপূর্ণ সময়, যাকে বলা হতো ইউরোপের স্বর্ণযুগ। কিন্তু এই শান্তির চাদরের নিচেই আসলে লুকিয়েছিল এক ভয়ঙ্কর বারুদের স্তূপ। তখনকার ইউরোপের ব্যাপারটা ছিল দুটো নৌকায় পা দিয়ে চলার মতো। একদিকে ছিল বেলেপোক বা সুন্দর যুগ, শিল্প, বিজ্ঞান, সংস্কৃতি সব কিছুতে ইউরোপ যেন তরতর করে এগিয়ে যাচ্ছে। প্যারিসের ঝলমলে ক্যাফে, ভিয়েনার জমককালো বলরুম, চারিদিকে শুধু অগ্রগতির জয়জয়কার। কিন্তু ঠিক তার নিচেই ছিল আরেকটা ইউরোপ, যার নাম সশস্ত্র শান্তি। মানে মুখে শান্তির কথা বললেও কেউ কাউকে বিশ্বাস করত না, আর পর্দার আড়ালে চলছিল মারণাস্ত্র বানানোর এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। ঐতিহাসিকরা এই যুদ্ধের পেছনের কারণগুলোকে খুব সহজে একটা শব্দে নিয়ে এসেছেন: মেন। এম মানে মিলিটারিজম বা সামরিকবাদ, মানে সব সমস্যার সমাধান হলো যুদ্ধ। এ হলো অ্যালায়েন্স বা জোট। এটা ছিল একটা ডুমসডে মেশিনের মতো, একজনের উপর হামলা মানে সবার উপর হামলা। তারপর আই, ইম্পিরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ, মানে উপনিবেশ দখলের জন্য দেশগুলোর মধ্যে রেষারেষি। আর সবশেষে এন, ন্যাশনালিজম বা উগ্র জাতীয়তাবাদ, যা নিজের জাতিকে সবার সেরা প্রমাণ করার এক অন্ধ নেশা তৈরি করেছিল। এই মিলিটারিজমের সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ ছিল জার্মানির স্লিফেন প্ল্যান। কি ছিল এটা? এটা ছিল এক নিখুঁত ঘড়ির কাঁটা মেলানো এক সামরিক পরিকল্পনা। তাদের প্ল্যান ছিল যুদ্ধ লাগলেই হলো, ঝড়ের বেগে নিরপেক্ষ বেলজিয়ামের মধ্যে দিয়ে ঢুকে পড়বে ফ্রান্সে, কয়েক সপ্তাহের মধ্যে প্যারিস দখল করে ফেলবে, তারপর পুরো সেনাবাহিনী ঘুরিয়ে নিয়ে যাবে রাশিয়ার দিকে। প্ল্যানটা এতটাই নিখুঁতভাবে সাজানো ছিল যে একবার শুরু হয়ে গেলে আর থামার কোনো উপায়ই ছিল না। কূটনীতি বা আলোচনার কোনো জায়গাই নেই, সব কিছু চলবে যেন এক বাধা ধরা ট্রেনের টাইম টেবিল মেনে। তাহলে বুঝতেই পারছেন, ইউরোপ তখন আসলে কোনো বন্ধু ভাবাপন্ন দেশগুলোর কমিউনিটি ছিল না। এটা ছিল আস্ত একটা বারুদের স্তূপ, যেটা শুধু একটা আগুনের ফুলকির জন্য অপেক্ষা করছিল। আর সেই আগুনের ফুলকিটা জ্বলে উঠল বলকানের এক ছোট্ট শহর সারায়েভোতে। তারিখটা ছিল ২৮শে জুন ১৯১৪। এই দিনটা সার্বদের কাছে এমনিতেই একটা শোকের দিন, সেন্ট ভেস ডে। বহু বছর আগে কসোভোর যুদ্ধে তাদের পরাজয়ের স্মৃতি জড়িয়ে আছে এই দিনে। আর ঠিক এমন একটা দিনে অস্ট্রিয়ার ভাবী সম্রাট আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড এলেন সারায়েভো সফরে। সার্ব জাতীয়তাবাদীদের কাছে এটা ছিল একটা চরম উস্কানি, একটা বিরাট অপমান। সেদিনের ঘটনাগুলো যেন কোনো সিনেমার চিত্রনাট্য, একের পর এক ভুলের সমাহার। সকাল 10:10 প্রথম চেষ্টাটা ব্যর্থ হলো। একটা বোমা আর্চডিউকের গাড়িতে না লেগে রাস্তায় ফেটে গেল। এরপর আর্চডিউক ঠিক করলেন হাসপাতালে আহতদের দেখতে যাবেন। কিন্তু তার ড্রাইভারকে নতুন রাস্তার কথা কেউ ঠিকমতো জানায়নি। ফলে যা হবার তাই হলো, গাড়িটা ভুল করে ফ্রান্স জোসেফ স্ট্রিটে ঢুকে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে গাড়িটা থেমেও গেল। কার সামনে? ১৯ বছরের এক ছাত্র, গ্যাব্রিলো প্রিন্সিপের ঠিক সামনে। প্রিন্সিপ মাত্র ৫ ফুট দূর থেকে 2টো গুলি চালালেন। প্রথম হামলাটা ব্যর্থ হওয়ার পর ফার্দিনান্দ রেগে আগুন। তিনি শহরের মেয়রকে ডেকে শটান বলে দিলেন, কি ব্যাপার, এভাবেই বুঝি আপনারা অতিথিদের স্বাগত জানান, বোমা মেরে? তার এই একটা কথাতেই বোঝা যায় পরিস্থিতি কতটা উত্তপ্ত ছিল। আর অন্যদিকে হত্যাকারী গ্যাব্রিলো প্রিন্সিপের কি মত ছিল? তার কাছে লক্ষ্যটা কোনো ব্যক্তি ছিল না, ছিল একটা পুরো সিস্টেম। তিনি নিজেই বলেছিলেন, আমি কোনো মানুষকে মারতে চাইনি, আমি চেয়েছিলাম এই স্বৈরাচারী ব্যবস্থার পতন। তার এই কথার মধ্যেই কিন্তু লুকিয়েছিল সেই সময়ের তীব্র জাতীয়তাবাদী ভাবনা। তবে মজার ব্যাপার হলো, এই হত্যাকাণ্ডের পরেই কিন্তু ঠাস করে যুদ্ধটা শুরু হয়ে যায়নি। না, এরপর প্রায় 1 মাস ধরে চলল এক টানটান উত্তেজনার কূটনৈতিক খেলা, যা ইতিহাসে জুলাই ক্রাইসিস নামে পরিচিত। তো এই 1 মাস ধরে ইউরোপে ছিল এক অদ্ভুত
থমথমে শান্তি। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যাক, ঝড়টা হয়তো কেটে গেছে, কিন্তু পর্দার আড়ালে তখন অস্ট্রিয়া হাঙ্গেরি ভেতরে ভেতরে ফুঁসছিল। তারা সার্বিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার ছক কষছিল। আর ঠিক এই সময়েই জার্মানি তার বন্ধু অস্ট্রিয়া হাঙ্গেরিকে একটা ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দিল। ব্ল্যাঙ্ক চেক মানে কি? মানে হলো, তোমরা যা খুশি করো, আমরা তোমাদের পেছনে আছি। জার্মানির এই নিঃশর্ত সমর্থনের আশ্বাস পেয়েই অস্ট্রিয়া শান্তির পথ ছেড়ে যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি হয়ে গেল। এরপর 23শে জুলাই অস্ট্রিয়া সার্বিয়াকে 10টা শর্তের একটা তালিকা পাঠালো। আর সময় দিল কতক্ষণ? মাত্র 48 ঘন্টা। শর্তগুলো ছিল এমনই অপমানজনক যে কোনো স্বাধীন দেশের পক্ষেই সেগুলো মেনে নেওয়া প্রায় অসম্ভব। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার কি জানেন? যুদ্ধ এড়ানোর জন্য সার্বিয়া সেই 10টা অপমানজনক শর্তের মধ্যে 9টাই মেনে নিয়েছিল। ভাবা যায়, এতেই বোঝা যায় শান্তি বজায় রাখার জন্য তারা কতটা মরিয়া ছিল। তাহলে অস্ট্রিয়া হাঙ্গেরি কটা শর্ত নিয়ে কথা বলতে রাজি ছিল? উত্তরটা হলো 0, একটাও না। কারণ তাদের আসল লক্ষ্য তো শান্তি ছিলই না, তারা চেয়েছিল সার্বিয়াকে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে। এরপর যা শুরু হলো তা ছিল একটা ভয়ঙ্কর ডোমিনো এফেক্ট। একটা টোকায় যেমন সব তাস পড়ে যায়, ঠিক তেমনি একে একে পুরো ইউরোপ ডুবে গেল অন্ধকারের মধ্যে। দেখুন কিভাবে হলো। 28শে জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। সঙ্গে সঙ্গে সার্বিয়াকে বাঁচাতে রাশিয়া তার বিশাল সেনাবাহিনী জড়ো করতে শুরু করল। রাশিয়ার এই মুভমেন্ট দেখি জার্মানি ঘাবড়ে গেল। 1 আগস্ট জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, আর তার ঠিক দুদিন পর 3রা আগস্ট ফ্রান্সের বিরুদ্ধেও। আর সবশেষে জার্মান সেনারা যখন নিরপেক্ষ বেলজিয়ান আক্রমণ করল, তখন 4 আগস্ট ব্রিটেনও আর চুপ করে থাকতে পারল না, তারাও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। সেই যে জোটের ডুমসডে মেশিনের কথা বলেছিলাম, সেটা অবশেষে চালু হয়ে গেল। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই যুদ্ধটা কি শুধুই ইউরোপের যুদ্ধ ছিল? একদমই না, এটা ছিল সত্যিকারের এক বিশ্বযুদ্ধ। যেমন ধরুন, ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হওয়ায় শুধু এই ভারতীয় উপমহাদেশ থেকে প্রায় 15 লক্ষ সৈন্য এই যুদ্ধে অংশ নিয়েছিল। আর জানেন তো, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও কিন্তু 49তম বেঙ্গলি রেজিমেন্টের হয়ে এই যুদ্ধেই যোগ দিয়েছিলেন। এই যুদ্ধ এক নতুন ধরনের নরকের জন্ম দিয়েছিল, যার নাম ট্রেঞ্চ ওয়ারফেয়ার বা পরিখার যুদ্ধ। ভাবুন একবার, সৈন্যরা মাসের পর মাস কাটাচ্ছে কাদায় ভরা, ইঁদুরে ভর্তি সব ট্রেঞ্চ বা পরিখায়। মেশিন গান আর কামানের অবিরাম গোলায় এটার বীরদের লড়াই ছিল না, এটা ছিল একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের হত্যাকাণ্ড। তার ওপর ছিল বিষাক্ত গ্যাসের ভয় আর শেল শকের মতো ভয়াবহ মানসিক আঘাত, যা একটা গোটা প্রজন্মকে ভেতর থেকে শেষ করে দিয়েছিল। 23 আগস্ট 1914 ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার এডওয়ার্ড গ্রে লন্ডনে নিজের অফিসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে একটা ঐতিহাসিক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, সারা ইউরোপের বাতিগুলো নিভে যাচ্ছে, আমাদের জীবনে আমরা আর হয়তো কোনোদিনও এই বাতিগুলো জ্বলতে দেখব না। কি আশ্চর্য, তার কথাগুলো যেন অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। এই যুদ্ধকে তখন নাম দেওয়া হয়েছিল সব যুদ্ধ শেষ করার যুদ্ধ। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি সত্যিই কোনো কিছু শেষ করতে পেরেছিল, নাকি এটাই ছিল আসলে 20 শতকের আরও ভয়ঙ্কর সব রক্তপাতের এক রক্তাক্ত সূচনা? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।